রাতের অন্ধকারে যখন বিশ্ব ঘুমিয়ে থাকে, তখন নীল নদের তীরে জন্ম নেয় এক নতুন বিভীষিকা। আপনারা শুধু টিভির খবরে শুনেছেন, কিন্তু কল্পনাও করেননি এই মুহূর্তে সেখানে কি চলছে। মানুষ নয়, যেন খাদ্যের জন্য ছুটোছুটি করা কঙ্কাল। চারদিকে শুধু ধ্বংস আর রক্তের গন্ধ। সুদান, এই দেশ আজ পর্যন্ত হয়েছে এক বিশাল বধ্যভূমি। আমরা হয়তো খবর রাখি ইউক্রেনের বা ফিলিস্তিনের, কিন্তু সুদানে যা ঘটছে তা কি শুধু একটি অভ্যন্তরীণ সংঘাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে সোনার লোভে উন্মাদ দুই জেনারেলের ক্ষমতা দখলের গোপন চক্রান্ত? এই হত্যাকাণ্ডের শুরুটা কোথায়? কে এই হেমেত্তি? কেন আল বুরহান তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে? আর কোন আন্তর্জাতিক শক্তি চুপিসারে এই আগুনে ঘিরে আছে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে বহু বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ, লোভ আর জাতিগত বিদ্বেষ সুদানের সাধারণ মানুষের জীবনকে এক নিমিষে নরকে পরিণত করল। পুরো ভিডিও জুড়ে ইতিহাসের সবথেকে ভয়াবহ ও উপেক্ষিত এক গৃহযুদ্ধের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করা হবে। সুদানের আজকের এই রক্তাক্ত অধ্যায়ের শুরুটা কিন্তু আজকের নয়। এর শেকড় লুকিয়ে আছে বহু দশকের স্বৈরশাসন, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার অন্ধমোহে। প্রায় ৩০ বছর ধরে সুদানকে লোহার শেকলে বেঁধে রেখেছিলেন স্বৈরশাসক ওমার আল বশির। তার সময়ে বিশেষ করে দারফুরের মাটিতে ঘটেছিল এক অকথ্য গণহত্যা। আর সেই গণহত্যার পেছনে সবচেয়ে বড় হাতিয়ার ছিল কারা জানেন? বশিরের নিজের সুদানি সশস্ত্র বাহিনী, এসএএফ, যার দায়িত্বে ছিলেন বর্তমানের জেনারেল আল বুরহান। আর ছিল সেই কুখ্যাত জাঞ্জাবিদ মিলিশিয়া থেকে তৈরি হওয়া এক ভয়ঙ্কর দল, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ, যার প্রধান ছিলেন আজকের আরেক প্রধান চরিত্র, জেনারেল হেমেদ্তি। ভাবুন, যে দুইজন একসময় বশিরের নির্দেশে একই উদ্দেশ্য সাধন করেছেন, তারাই আজ একে অপরের রক্তপিপাসু। ২০১৯ সালে যখন জনগণ বশিরের বিরুদ্ধে ফুঁসে উঠল, তখন সামরিক বাহিনী তাকে ক্ষমতা থেকে সরায়। মনে করা হয়েছিল সুদান হয়তো শান্তির পথে হাঁটছে, কিন্তু সেই আশা ছিল এক মরীচিকা। মাত্র ২ বছরের মধ্যেই বুরহান আর হেমেত্তি হাত মেলালেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা দুইজন মিলেই ২০১৯ সালের বেসামরিক সরকারকে উৎখাত করে ২০২১ সালে আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটালেন। তাদের লক্ষ্য ছিল একটাই, ক্ষমতা। কিন্তু তারা জানতো না এই ক্ষমতার অংশীদারিত্বই একদিন তাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবে। দুই জেনারেলের মধ্যে চলছিল এক চাপা যুদ্ধ, কে বসবে সুদানের সিংহাসনে। ট্রানজিশনাল চুক্তির এক প্রধান শর্ত ছিল র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফকে সুদানের মূল সামরিক বাহিনী, এসএএফ এর সঙ্গে একীভূত করে ফেলা। কিন্তু হেমেত্তি রাজি ছিল না। তিনি কি জানতেন এতে তার বাহিনী আর ব্যক্তিগত ক্ষমতা খর্ব হবে? হেমেত্তির এই ভয় ছিল বাস্তব, কারণ তার আরএসএফ বাহিনী ছিল একটি স্বাধীন সত্তা, যা সামরিক দিক থেকে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। কেন হেমেত্তি এতটা শক্তিশালী? এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। হেমেত্তি সুদানের স্বর্ণখনিগুলোর এক বিশাল অঙ্কের নিয়ন্ত্রণ করেন। এর মানে কি বুঝতে পেরেছেন? তার হাতে আছে অফুরন্ত অর্থ, যা দিয়ে তিনি তার বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, বাহিনীর জন্য অস্ত্র কেনেন। অন্যদিকে আল বুরহানের এসএএফ ছিল শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী সামরিক বাহিনী। এই দুই জেনারেলের মধ্যে তাই লড়াইটা শুধু ক্ষমতার ছিল না, এটা ছিল আর্থিক আধিপত্যেরও লড়াই। ২০২৩ সালের এপ্রিল মাস। আরএসএফকে এসএএফ এর সঙ্গে একীভূত করার সময়সীমা নিয়ে উত্তেজনা যখন চরম শিখরে, ঠিক তখনই রাজধানী খার্তুমের আকাশে শোনা গেল প্রথম গুলির শব্দ। কে প্রথমে আক্রমণ করেছিল তা আজও এক রহস্য। কিন্তু সেই ১৫ই এপ্রিলই সুদানের মাটি পরিণত হলো রণক্ষেত্রে। এটা কোনো ছোটখাটো সংঘাত ছিল না। এটা ছিল দুই অপ্রতিরোধ্য বাহিনীর সর্বাত্মক যুদ্ধ, যে যুদ্ধে সাধারণ মানুষের জীবন হয়ে উঠল সবচেয়ে সস্তা। আসুন চিনে নেই সেই দানবীয় যুদ্ধের দুই প্রধান চরিত্রকে, আর জেনে নেই তাদের গোপন উদ্দেশ্য। সুদানি সশস্ত্র বাহিনী এসএএফ এর প্রধান, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান,
তার লক্ষ্য নিজেদের ঐতিহ্যবাহী ক্ষমতা আর সুদানের সার্বভৌমত্ব ধরে রাখা। তাদের একমাত্র উদ্দেশ্য আরএসএফকে সম্পূর্ণভাবে পিষে ফেলা এবং সামরিক বাহিনীর একটি অংশ হিসেবে আত্মীভূত করা। কিন্তু এটা কি সত্যি দেশকে বাঁচানোর চেষ্টা, নাকি বুরহানের নিজের ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা? অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদাদ দাগালো ওরফে হেমেত্তি, তার লক্ষ্য সুদানের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার কেন্দ্রে নিজেদের স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা। তারা চায় নিজেদের স্বাধীনতা, নিজেদের অর্থনৈতিক সাম্রাজ্য ধরে রাখতে। আরএসএফ কোনোভাবেই এসএএফ এর অধীনে যেতে চায় না। তারা কি সুদানকে নিজেদের হাতের পুতুল বানাতে চাইছে? এই দুই জেনারেলের লোভের বলি হচ্ছে সুদানের নিষ্পাপ জনগণ। এই যুদ্ধ শুধু বন্দুকের যুদ্ধ নয়, এটি লাখো মানুষের কান্না, লক্ষ লক্ষ পরিবারের ধ্বংসের গল্প। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুমানিক ১.৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছে, আর ১,২০,০০,০০০-এরও বেশি মানুষ তাদের বসতভিটা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা শুধু সংখ্যা নয়, এটা পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় এবং দ্রুততম মানবিক বিপর্যয়। এমন একটি বিপর্যয় যা সম্ভবত আপনারা ধারণাও করতে পারবেন না। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি লেখা হয় পশ্চিম দারফুরের এল ফাশের শহরে। আরএসএফ বাহিনী এই শহরটিকে অবরুদ্ধ করে সাম্প্রতি নিয়ন্ত্রণে নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এখানে চলছে জাতিগত নির্মূলকরণ। বিশেষ করে মাসালিত সহ অন্যান্য ও আরব জাতিগোষ্ঠীর পুরুষদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। এল ফাশের পতন মানে কি জানেন? এর মানে হলো আরএসএফ এখন দারফুরের প্রায় সব বড় শহর নিয়ন্ত্রণ করছে। ইতিহাসের সেই কালো অধ্যায় কি আবার ফিরছে? যুদ্ধ শুধু মানুষকে হত্যা করছে না, এটি তাদের জীবন কেড়ে নিচ্ছে ধুকে ধুকে। কৃষিকাজ বন্ধ, অর্থনীতি ভেঙে চুরমার, মানবিক সাহায্য পৌঁছতে পারছে না। বহু অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষ। মানুষ এখন শুধু মানুষের খাবার নয়, বেঁচে থাকার জন্য পশু খাদ্যও খেতে বাধ্য হচ্ছে। কল্পনা করুন সেই বিভীষিকাময় অবস্থাটাকে। বিশ্বজুড়ে শান্তির বুলি আওড়ানো দেশগুলোই গোপনে তাদের পছন্দের পক্ষকে অস্ত্র আর ডলার দিচ্ছে। কিছু সূত্র অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে গোপনে সমর্থন করছে। হেমেত্তির সোনার ব্যবসার সঙ্গে আমিরাতের সম্পর্ক গভীর। তাহলে কি সোনার লোভে তারা এই রক্তক্ষয়ী সংঘাতকে আরও উস্কে দিচ্ছে? অন্যদিকে এসএএফকে সহায়তা দিচ্ছে কিছু আঞ্চলিক শক্তি। মিশর, ইরান, তুরস্ক এবং আরও কিছু দেশ তাদের সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাচ্ছে। এই অদৃশ্য খেলাটি এই যুদ্ধকে সহজে শেষ হতে দিচ্ছে না। এমনকি রাশিয়ার ওয়াগনার গ্রুপও আরএসএফকে সোনা পাচার এবং সামরিক প্রশিক্ষণে সহায়তা করছে বলে খবর রয়েছে। তাহলে কি সুদানের এই যুদ্ধে শুধু সুদানিরাই লড়ছে, নাকি এখানে চলছে বিশ্বশক্তির এক অদৃশ্য ছায়াযুদ্ধ? সুদানের পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। যতক্ষণ না দুই জেনারেল তাদের লোভের খেলা বন্ধ করে আর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, ততদিন এই হত্যাকাণ্ড চলতেই থাকে। সুদানকে বাঁচাতে হলে অবশ্যই বিশ্ব মোরালদের এখানে হস্তক্ষেপ করতে হবে, দ্রুত মানবিক সাহায্য পৌঁছাতে হবে এবং যারা এই গণহত্যার জন্য দায়ী তাদের প্রত্যেককে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় সুদানের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে এক ভুলে যাওয়া গণহত্যা হিসেবে।